আমায় কি তবে তুমি ভালোবাসো না? এই প্রশ্নটা করাও আপনার বেমানান। আপনি আমার অতীত, আমার বর্তমান, আমার ভবিষ্যৎ। আপনার সঙ্গে আমার কিছুই হয়নি। আমি যেই দিন ভালোবাসার কথা প্রকাশ করলাম, সেই দিন আপনি আমায় প্রত্যাখ্যান করলেন। হয়তো কোনো কালেই কোনো পুণ্য করেছিলাম, যার বিনিময়ে আল্লাহ আমানকে আমার জীবনে পাঠিয়ে দিয়েছে। তার ভালোবাসাকে আমি উপেক্ষা করতে পারি না। অতীত আঁকড়ে ধরে থাকাটা বোকামি। অতীত থেকে আমি শিক্ষা নিয়েছি। হ্যাঁ, আপনি আমার চরম শিক্ষা। তবে আমি জানি না আড়ালে আবডালে আপনার প্রতি আমার সুপ্ত কোনো অনুভূতি এখনও বিদ্যমান আছে কি না। চলে যাও। নিহি অবাক হয়ে তাকায়। অনল এবার ধমক দিয়ে বলে, চলে যাও। নিহি কিছুক্ষণ মৌন থেকে অনলের দিকে তাকিয়ে থাকে। অনলের চোখ থেকে অশ্রু পড়ছে গাল বেয়ে। ঠোঁট কামড়ে ধরে বুকের ওপর হাত রেখে অনল নর্মস্বরে বলল, চলে যাও নিহি, চলে যাও। বুকের ভেতর অসহনীয় কষ্ট হচ্ছে। আগুনের শিকা দাউ দাউ করে জ্বলছে। তুমি সেদিন বলেছিলে না, আমার নাম রাখাটা আমার জন্য সার্থক হয়েছে। আজ আমিও বলছি নিহি, নামের মতোই ভালোবাসা অনলের আজই অনলের জ্বলে পুড়ে মরছে। একটাবার বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। এখন মেরে ফেলুন। ভালোবাসার ডালপালা ছড়ানোর আগেই মেরে ফেলুন এই ভালোবাসাকে। যত আমার জন্য ভালোবাসা মনের মাঝে পুষে রাখবেন, ততই আপনি কষ্ট পাবেন। আমি বলছিলাম আমি কখনো আপনাকে ক্ষমা করব না, কিন্তু আমি পারলাম না আমার কথা রাখতে। আপনার কষ্ট কেন জানি না বুকের ভারী হয়ে আসছে। আমি আপনাকে ক্ষমা করে দিলাম, আর আল্লাহর কাছে চাইব অন্য কাউকে নিয়ে আপনি সুখী হন। আমার চোখের সামনে থেকে যাও তুমি, চেঁচিয়ে বলো অনল। নিহিকে আঘাত করতে গিয়েও থেমে যায়। হাত মুষ্টিবদ্ধ করে দেয়ালে ঘুষি দিতে শুরু করে। নিহির মুখের উপর হাত রেখে চিৎকার দিয়ে ওঠে। বাহির থেকে আমার ডাক্তাররা তখন দৌড়ে কেবিনে আসে। অনলের পাগলামি বেড়েছে, ওকে কিছুতেই মানানো যাচ্ছে না। অনলের বন্ধু, ভাই, ডাক্তার সবাই মিলে ধরে। তারপর নার্স ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেয়। ঘুম না হওয়া পর্যন্ত ওকে কেউ ছাড়েনি। যখন ঘুম প্রায় ডুলুডুলু অবস্থা, তখন ওকে বেডে শুয়ে দেওয়া হয়। এক কোণায় কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে নিহি। আজমল আহমেদ ডাক্তারের উদ্দেশ্য বলে, আপনি বলেছিলেন নিহিকে আনলে অনলের অবস্থা উন্নতি হবে। এখন তো আমার ছেলে আরও বেশি পাগলামি করছে। ডাক্তার চিন্তিত মুখ করে দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ। তারপর নিহিকে জিজ্ঞেস করেন, উনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়লেন কেন? নিহি অস্বস্তি লাগছে। কি বলবে তাদের? নিহিকে এই সিচুয়েশন থেকে বাঁচায় আমান। উত্তরে বলে, আপনি ডাক্তার, বর্তমান অনলের চিকিৎসা আপনি করছেন, তাই আপনার থেকে কিছু না লুকানোই ভালো। জি জি অবশ্যই। আমান অকপটে বলে ফেলে, নিহি আমার স্ত্রী। ডাক্তার ঘাবড়ে যান। চোখ বড় বড় তাকান তিনি। বড় ভাইয়ের বউয়ের জন্য ছোট ভাই এমন পাগলামি করবে কেন? তিনি একটু নড়ে চড়ে দাঁড়ান। তারপর বলেন, আপনারা আমার চেম্বারে আসুন। এখানে নার্সরা আছে, তারা অনলকে টেক কেয়ার করবে। আমি পুরো বিষয়টা রিল্যাক্সে শুনতে চাচ্ছি। চেম্বারে উপস্থিত আছেন আজমল আহমেদ, অনামিকা রহমান, আমার, নিহি এবং ডাক্তার। নিহির মুখ থেকে একটু আগে যা যা শুনছেন তার সবটা শুরু থেকে বর্ণনা করে আমান বলে। নিহি হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। ডাক্তারের কপালে ভাঁজ পড়ে। চেয়ারে বসে খানিকটা নড়াচড়া করতে করতে বলে, খুব ক্রিটিক্যাল। আসলে পেশেন্ট আপনার সঙ্গে আপনার মিসেসকে সহ্য করতে পারছে না। যদি সে অন্য কারো ওয়াইফ হতো তাহলে হয়তো পাগলামি করতো না। ভালোবাসার মানুষটি নিজের আপন ভাইয়ের বউ, এটা আসলে সহ্য করার ক্ষমতার বাইরে। মুখ ভার করে আজমল আহমেদ প্রশ্ন করেন, তাহলে এখন কি করব আমরা? সাইকিয়াট্রিস্ট ছাড়া কোনো উপায় দেখছি না। আমার পরিচিত একজন সাইকিয়াট্রিস্ট আছে, আপনারা তার কাছে যেতে পারেন। কথাগুলো বলতে বলতে একটা কার্ড এগিয়ে দেন তিনি। চেম্বার থেকে বের হয়ে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছে আজমল আহমেদ। আমান খুব শান্ত কণ্ঠে বলে, আমি নিহিকে রেখে আসছি। তিনি দাঁত কটমটো করে বললেন, আসার কি দরকার? আর আসতে হবে না, বউ নিয়ে থাকো।
আমান চারপাশে একবার তাকালো। নিহির মুখের বর্ণ পাল্টে যায়। আমান চাপা স্বরে বলল, কোথায় কি বলছো আব্বু? আশেপাশে মানুষজন আছে। হ্যাঁ তো, তারাই জানুক। বিয়ের পর ছেলেরা কেমন চেঞ্জ হয়ে যায়, একটাও আর আমাদের জানানোর প্রয়োজন মনে করলে না। এমনকি এখন অসুস্থ ভাইয়ের কথা ভাবছো না। শোনো, একটা কথা সরাসরি তোমায় বলছি, এই মেয়েকে তুমি ডিভোর্স দাও। যতবার অনল তোমাকে ওর সাথে দেখবে ততবার পাগলামি করবে। অনলকে আর কষ্ট পেতে দেখতে পারবো না আমি। পাগল হয়ে গেছে ছেলেটা, দেখছো তুমি? আরাম কিছুক্ষণ চুপ করে ভাবে এখানে কিছু বলা উচিত নাকি চুপ করে থাকি। ডিভোর্স নিয়ে কথা উঠেছে, চুপ করে থাকার মানে বাবার কথায় সায় দেওয়া। তাই আমান বলে, আমি নিহুকে ভালোবাসি। ওকে ছেড়ে থাকার কথা যেখানে ভাবতে পারি না, সেখানে ডিভোর্স তো অনেক দূরের কথা। একটা মেয়ে এখন জীবনে সব কিছু হয়ে গেছে, আমরা কেউ কিছু না তোমার। অনামিকা রহমান বলেন, থামো প্লিজ। আজমল আহমেদ দ্বিগুণ ক্ষেপে বলে, ওকে আমার চোখের সামনে থেকে যেতে বলো। আমানও আর এক মুহূর্ত দেরি না করে নিহিকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। রাগে চোখ মুখ লাল হয়ে গেছে, নাকের পাটা ফুলে গেছে। কিছু বলারও সাহস পাচ্ছে না নিহি। চুপচাপ আমানের পাশে ছিটে বসে আছে। অনেক কষ্ট সাহস সঞ্চয় করে বলেন, ওনার উপর রাগ করবেন না, আসলে বাবা তো উনি। ছেলের এমন অবস্থা দেখে মাথা ঠিক রাখতে পারেনি। আমান ধমকের স্বরে বলল, অনল ছেলে, আমি ছেলে না? আমার কথা ভাবার প্রয়োজন নেই তার? সব কিছু জানার পর কিভাবে এমন কথা বললেন? কিছু মানুষ থাকে যারা চোখ থাকতেও অন্ধ থাকে পছন্দ করেন। আমার বাবা হচ্ছে ঠিক তেমন। নিহি চুপসে যায়। এরপর আর কেউ কিছু বলেনি। নীরব থেকেছে দুজন। গাড়ি থামে সোজা নিহির বাড়ির সামনে। নিহি গাড়ি থেকে নামার সময় আমান বলে, আমি এখানেই আছি। নিহি কিছু বলল না। উপরে গিয়ে বেশ কিছুক্ষণ পর অরুকে নিয়ে ফিরে আসে। সঙ্গে মিহিও এসেছে। আমানকে বলেছে সাবধানে পৌঁছে দিতে। আবুল, টুকটুকি, মাহি ওদের সবার থেকে বিদায় নিয়ে ওরা আবার যাত্রা শুরু করে। আমানের রাগ দমে গেছে, হুঁশ ফিরেছে এখন। নিহি চলে যাচ্ছে। বুকের ভেতর কেমন যেন যন্ত্রণা উদয় হচ্ছে। এত ঝামেলা পোহাতে হলো মেয়েটাকে। আমান আর চোখে একবার নিহির দিকে তাকালো। সিটের সাথে হেলান দিয়ে জানালার পানে তাকিয়ে আছে নিহি। আমান হাত বাড়াতে গিয়ে তরুর দিকে চোখ পড়ে যায়, তাই নিহিকে ডাকলো না। সে তরুকে জিজ্ঞেস করে, পরীক্ষা শেষ হলে আসবেন তো আবার? তরু হেসে বলে, শিওর জানি না ভাই। আমরা না আসি আপনি তো যাবেন, দেখি কি হয়। নিহির বাড়ির সামনে আসার পর তরু আর নিহি নেমে পড়ে। তরু ব্যাগ নিয়ে আগেই ভিতরে চলে যায়। আমানও গাড়ি থেকে বের হয়েছে। নিহি মুখোমুখি দাঁড়াতে নিহি জিজ্ঞেস করে, আজও নিশ্চয় বাড়িতে আসবেন না? মোহময় দৃষ্টিতে আমান তাকিয়ে থাকে তার প্রিয়তমার দিকে। কি মায়া, কি ভালোবাসা সেই চোখে মুখে। তার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। গালে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে বলে, ভালোবাসি। নিহির ঠোঁটের কোণে হাসি রেখা প্রতিফলিত হয়। আমান তার হাত দুটো ধরে বলে, সরি। সরি কেন? তখন রাগ দেখিয়ে কথা বলার জন্য। ওভাবে উচ্চস্বরে কথা বলা ঠিক হয়নি। আপনি তো আর আমায় বলেননি। যাই হোক, বাবার ওপর রাগ করে থাকবেন না। কিছুক্ষণ মৌন থেকে আমান বলল, আমার ভয় করে নিহু। ভয়? কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। সেই সময়গুলোতেই তো ভালো ছিল, যখন শুধু আমরা দুজন দুজনার ছিলাম। হুট করে সব এমন এলোমেলো হয়ে গেল কেন? নিহি দীর্ঘশ্বাস ত্যাগ করে বলল, কোনো কিছুই এলোমেলো হয়নি, সব সাজানো গোছানোই আছে। এটা আসলে হওয়ার ছিল। যত যাই হোক, তুমি আমায় কথা দাও, আমায় ছেড়ে কখনো যাবে না। আর একটু শক্ত করে ধরে নিহি আমানের হাত চেপে ধরল। চোখে চোখ রেখে বলো, যাওয়া হলে তো প্রথমেই চলে যেতাম। যাইনি, আর যাবও না। তৃপ্তির হাসি হাসে আমান। বলে, অনলকে তুমি ক্ষমা করে দিও। কথা দিচ্ছি, ও তোমাকে যতটা কষ্ট দিয়েছে তার চাইতে 1000 গুণ ভালোবাসা দিয়ে আমি সেই কষ্ট ভুলিয়ে দেব। আমি আপনাকে বিশ্বাস করি। একটা কথা বলবো? না গেলে হয় না? আমার পরীক্ষা শেষ হলে আবার আসবে? আসবো নিহু। তোমার বাবা যদি জেনে যায়? আপনার বাবা
তো জেনে গেছে, সে আপনাকে বলেছে আমায় ডিভোর্স দিতে। আপনি কি রাজি হয়েছেন? আমার হাত ছেড়েছেন। এতটুকু ভরসা আমার উপর করতে পারেন। আমার পরিবার না চাইলেও আমি আপনাকে ছাড়ব না। আমি আমার নিহু পাখিকে বিশ্বাস করি। সাবধানে থেকো। আপনিও সাবধানে থাকবেন। থাকবো। ভেতরে যাও এখন? না, আপনি আগে যান। জি না, তুমি আগে। না, আপনি আগে। তুমি আগে, আপনি আগে। কথা না শুনলে এখানে চুমু খাবো কিন্তু। নিহি চোখ মুখ কুঁচকে বলে, ফাজিল, যাচ্ছি। আমার শব্দ করে হাসে। নিহি তার গাল ছুঁয়ে চুমু খেয়ে বলে, সব সময় এই হাসিটা দেখতে চাই। তাহলে যত বাধাই আসুক না কেন আমি সব পার করতে পারবো। তুমি সারা জীবন আমার হয়ে আমার জীবনে থাকলেই এই হাসিও সারা জীবন থাকবে। নিহি মৃদুমুচকি হেসে বলে, থাকবো, আসছি, যাও। কয়েক কদম এগিয়ে আবার ফিরে আসে নিহি। আমার ভুরু কিঞ্চিত বাঁকা করে জিজ্ঞেস করে, কি? আমি কিন্তু অপেক্ষায় আছি। কিসের? আপনার না বলা কথাগুলো শোনার জন্য। সময় হলে বলবো। আচ্ছা, সাবধানে যাবেন। নিহি ভিতরে যাওয়ার পর আমানও চলে যায়। ড্রয়িং রুমে সালেহা বেগম টিভি দেখছিলেন। নিহি আসার পর জিজ্ঞেস করলেন, আমান আসলো না? সে তো বলেছে একেবারে নিতে আসবে। তুই এক পাগল, স্বামীও পেয়েছি আরেক পাগল। নিহি সালেহা বেগমের পাশে বসে কোলে মাথা রেখে বলল, আম্মু, ভালোবাসার পাগল। তিনি হেসে ফেললেন। বলেন, যা ফ্রেশ হয়ে আয়, খেতে দিচ্ছি। সালেহা বেগম উঠে রান্নাঘরে যান। তমা তখন ঘর থেকে বের হয়ে আসেন। নিহিকে জিজ্ঞেস করেন, কখন আসলে? এখনই। তিতির কোথায়? ঘরে। ফ্রেশ হতে যাও। যাচ্ছি। নিহি যাওয়ার পথে তমাকে পিছু ডেকে জিজ্ঞেস করে, ভাবি, আর কি কোনো চিঠি এসেছিল? না, কেন? এমনই জিজ্ঞেস করলাম। নিজের রুমে যেতে যেতে কত শত চিন্তা ভাবনায় যে উদয় হয়েছে তা বলে শেষ করা যাবে না। তরু এসেছে, শুয়ে পড়েছে। নিহি যা ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে সবার সঙ্গে খেতে খেতে গল্প গুজব করে। কাউকে বুঝতে দেয় না মনের ভিতর বয়ে চলা ঝড়ের আভাস। বিশ্রাম নেওয়ার জন্য ঘরে এসে বিছানায় গা এলিয়ে দেয়। আমানের সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। বিছানা থেকে উঠে টি টেবিলের ওপর থেকে ফোন নিয়ে এসে আবার শোয়। ফোন অন করতেই দেখে আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। আগের মেসেজটা ওপেন করে সে চমকে যেতে হয় প্রতিটা লাইন পড়ে। হুট করে এমন মেসেজ! তৎক্ষণাৎ ওই নাম্বারে কল করে নিহি, কিন্তু নাম্বারটি বন্ধ। কয়েকবার কল করে, কোনো লাভ হলো না। সে আবার মেসেজটা পড়ে, নিহি, কাজটা একদম ভালো করনি তুমি। আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়ে চরম ভুল করেছ। এর শাস্তি তো তোমার পেতেই হবে। সময় থাকতে চলে যাও আমানের জীবন থেকে, নয়তো এর খেসারত দিতে হবে তোমার জীবন দিয়ে। নিহি আর অরু সামনে বসে আছে। উপমা তীর তীর করে ঘামছে সে। জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বোঝা যাচ্ছে ওর অস্থিরতা। নিহি পানি নিয়ে বসে আছে। উপমা পানিটুকু শেষ করে নিহির হাত চেপে ধরে বলে, তুই সিলেটে চলে যা নিহি, যত তাড়াতাড়ি সম্ভব। নিহি উপমাকে শান্ত করার চেষ্টা করে। জিজ্ঞেস করে, কি হয়েছে আমায় বল। আমান ভাই আর অনল যে আপন ভাই সেটা জানতি তুই? জানতাম। পুরো কলেজে জেনে গেছে আমান ভাইয়ের বউ তুই। আর অনল ভাই যে তোর পিছু পিছু ঘুরে পাগলামি করে, হাসপাতালে ভর্তি, এটাও পুরো কলেজ জেনে গেছে। কবে জেনেছে? কাল বিকেলে। ছুটির পর শুনলাম সবাই এটা বলা বলি করছে। বাসায় গিয়ে তোকে ফোন দিয়েছিলাম, তোর ফোন বন্ধ ছিল। এইসব কথা তো জানালে শুধু অনল বন্ধুদের জানানোর কথা। ওরা হয়তো স্যার ম্যামকে বলেছে। হতে পারে। এতে তুই এত ভয় পাচ্ছিস কেন? কারণ আজকে কলেজে যাওয়ার পর বাংলা ক্লাস হচ্ছিল, তখন দাপ্তরি আমায় নিচে ডেকে পাঠালো। বলল কে যেন আমার সঙ্গে দেখা করতে এসেছে। পরে আমি নিচে নেমে দেখি 4টা মেয়ে আর 2টো ছেলে দাঁড়িয়ে আছে। সকলের মাস্ক পরা ছিল। ওদের মধ্যে থেকে একজন মেয়ে এগিয়ে এসে বলল, তুমি উপমা? জি। আপনারা কারা? তুমি আমাদের চিনবে না। তুমি নিহির ফ্রেন্ড তো? হ্যাঁ। তারপর মেয়েটার হাতে তালু চুলকাতে চুলকাতে বলো, ফ্রেন্ড হয়ে ফ্রেন্ডের উপকার করা ভালো। নিহিকে সাবধান
করে দিও। বুঝলাম না। ওকে বলে দিও আমানের থেকে দূরে সরে যেতে। মানে কেন? আপনি কে? বেশি প্রশ্ন পছন্দ না। সময় থাকতে নিহি যদি না সরে যায় তাহলে কিন্তু পরিণাম অনেক ভয়াবহ হবে। হতে পারে সেটা মৃত্যু। শুনুন, আমি ডাকলাম, তারা আর শুনল না। সবাই চলে গেল। আমি কি করব বুঝতে পারছিলাম না। কলেজ থেকে ছুটি চেয়েছিলাম, ছুটিও দেয়নি। তাই এখন ছুটি হওয়ার সাথে সাথে চলে এসেছি। ওই ছেলে দুটোর হাতে ছুরি ছিল নিহি। আমার খুব ভয় করছে, ওরা তোর কোনো ক্ষতি করে ফেলবে। উপমা উৎকণ্ঠা তরুর মাঝেও প্রবেশ করে। দুজনই বেশ ভয় পেয়েছে। নিহি ঠিক ভয় পায়নি বলে ভুল হবে। এমন হুমকি বার্তা তার মৃত্যু। কারোর জন্য তো স্বাভাবিক নয়। কে হতে পারে সে? আমান যে বলেছিল কিছু কথা বলার আছে। কি এমন কথা বলার আছে? আর এই মেয়েকে আমানের অতীতের কেউ? উপমা নিহির হাত আরেকটু শক্ত করে চেপে ধরে বলল, তুই প্লিজ এখানে থাকিস না। নিহি উপমাকে জড়িয়ে ধরে পিঠে হাত বুলাতে বুলাতে বলল, শান্ত হ, কিছু হবে না আমার। তুই আগে সব কথা ইগনোর করতি, আমি শুনতাম, কিন্তু এই ঘটনাকে তুই সিম্পল নিস না রে। এমনিতেও কাল সিলেট চলে যেতাম, তবে আমানের সঙ্গে আগে কথা বলতে হবে। এই থ্রেড আমার মেসেজ করেছে। উপমা তরু অবাক হয়ে বলে, কি? কখন? মেসেজটা সকালেই এসেছে, আমি দেখিনি। ফোন দিয়েছিলাম, নাম্বার বন্ধ। চল আমার ভাইয়ের সঙ্গে দেখা করি, বলল তরু। নিহি জিজ্ঞেস করে, এখন? হ্যাঁ এখন। তবে তুই যাবি না? আমি আর উপমা যাব। আমি যাব না কেন? যদি তোর কোনো ক্ষতি করে কেউ? উপমা তখন বলে, তরু একদম ঠিক বলেছে। আচ্ছা, কারো যাওয়ার দরকার নেই। আমি ওনাকে ফোন দিয়ে বাড়ির নিচে আসতে বলি। আচ্ছা, ফোন দে তাহলে। ফ্রেশ না হয়ে বিছানায় শুয়ে আছে আমান। শরীর ক্লান্ত লাগছে, সেই সঙ্গে মনটাও ভালো নেই। এদিকে ভাইয়ের জন্য মন খারাপ, অন্যদিকে নিহি চলে যাওয়ার বিরহ। আবার বাবা এহেন ব্যবহারে আমান বিষাদিত। এতটাই অবজ্ঞা তিরস্কার বাবা থেকে আশা করেনি সে। দু চোখের পাতায় ঘুম জেঁকে ধরেছে। গতকাল ঘুমানো হয়নি বলে হয়তো এখন ঘুম পাচ্ছে। বালিশের মধ্যে মুখ গুজে ঘুমানোর প্রস্তুতি নিতেই ফোনটা বেজে উঠল। কে ফোন করেছে সেটা দেখতে ইচ্ছে করছে না। মোট কথা ভীষণ ক্লান্ত লাগছে, সেই সঙ্গে অলসতা। প্রচণ্ড অলসতা লাগা সত্ত্বেও বিছানায় হাত বেরিয়ে ফোন বের করে তাকায়। নিহু পাখি লেখা দেখে নড়েচড়ে শুয়ে কল কেটে দেয়, তারপর নিজে ব্যাক করে। হ্যালো নিহু, কোথায় আছেন আপনি? বাসায়। ক্লান্ত লাগছে খুব। নিহির মত পাল্টে গেল। এত খাটাখাটুনির পর এখন আবার নিজে ড্রাইভ করে আসবে, এটা ভাবতে নিহির খারাপ লাগলো। এদিকে ফোনেও কথাগুলো বলা সম্ভব নয়। অনেক কিছু জানার আছে আমান থেকে, সেটা সরাসরি জানতে ও শুনতে চায় নিহি। কথা ঘুরে নিয়ে জিজ্ঞেস করে, আপনি খেয়েছেন? এখনও না। তুমি খেয়েছো? হ্যাঁ। আপনি খাননি কেন? ভালো লাগছে না। এরকম অনিয়ম করলে আমি আপনার সঙ্গে আর কথা বলবো না। আচ্ছা সরি, আর হবে না। তাহলে এখনই খেয়ে নিন। কথা শেষ হোক। ফোন দিলে যে? কোনো সমস্যা? না, ফোন দিতে পারি না। অবশ্যই পারো। তাহলে আচ্ছা বাদ দিন। কাল সকালে চলে যাওয়ার সময় আসবেন তো? আসবো। ঠিক আছে, আধ ঘন্টা আগেই চলে আসবেন। এখন খেয়ে নিই, রাখছি। শোনো, কি ভালোবাসি, সব পরিস্থিতিতে ভালোবাসি, সব পরিস্থিতিতে। কিছু না, জানতো। খেয়ে নিন। ফোন রাখতে নিই। আর তরু খেপে বলে, আসল কথাটা বললি না কেন? কি করে বলতাম বলতো? এমনিতেই তার মানসিক অবস্থা ভালো না, তার মধ্যে ক্লান্ত সে। এখন যদি এগুলো বলতাম সঙ্গে সঙ্গে ছুটে আসতো। সেও তো একটা মানুষ। ওরা দুজনে বড় করে শ্বাস নিল। উপমা বলল, কাল বলে দিস, আর একা একা কোথাও যাবি না। তুই এত চিন্তা করিস না, আর নিজেও সাবধানে থাকবি। আচ্ছা, এখন খেয়ে আয়। কলেজ থেকে তো এখানে চলে এসেছিস, বাড়িতে গিয়ে খাবো। চুপ, ভাবি খাবার গরম করছে, চল। নিহি জোড়াজুটির কাছে উপমা বরাবরই ব্যর্থ। রাত প্রায় 12টা বাজতে চলল। অনলকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। বিছানা চুপচাপ সোজা হয়ে শুয়ে আছে। বিছানার কাছে লাগোয়া জানালার কাচ গলে চাঁদের আলো আসছে। অনলের দৃষ্টি এখন রূপালী চাঁদের মাঝে আবদ্ধ। ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো আজমল আহমেদ। ছেলের মুখের দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠল। বড় করে শ্বাস নেয়, কষ্ট হয় তার।
মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে অনলের। ঘুম ভাঙার পর থেকে সে আর কোনো পাগলামি করেনি, চিৎকার চেঁচামেচি করেনি, নিহিকে দেখতে চায়নি। হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে, কাল সকালে যাবে সাইকিয়াট্রিকের কাছে। তিনি ধীর পায়ে এগিয়ে গিয়ে অনলের শিয়রে বসে ডাকলেন, বাবা অনল। অনল মুখ ফিরে তাকায়, কোনো কথা বলে না। তিনি জিজ্ঞেস করেন, এখনও ঘুমাওনি কেন? অনল আবার চাঁদের দিকে তাকায়। আজমল আহমেদ উত্তরের জন্য অপেক্ষা করেন। কিছুক্ষণ পর অনল উত্তর দেয়, ঘুম আসছে না। না ঘুমালে তোর শরীর খারাপ করবে। সে তাচ্ছিল্য করে হাসল। যেখানে মনের শান্তি নেই সেখানে আবার শরীর খারাপের ভাবনা চিন্তা। অনলের এই হাসি পীড়াদায়ক। কিছু বলার ভাষা খুঁজে পায় না তিনি। তবুও ছেলের মন ভালো করার চেষ্টা করতে বলে, চল গেমস খেলি। না, তুমি এখন আপসেট? অনল নিশ্চুপ। তিনি এবার অনলের কাছে গিয়ে বসলেন। তার মাথা হাত বুলিয়ে বললেন, তুমি মন খারাপ করো না আব্বু, কষ্ট পাবে না। আমি এমন ব্যবস্থা করব যেটাতে তোমায় হাসতে হবে। শুধু আমার উপর ভরসা রাখো। নিহিত চাঁদের থেকে দৃষ্টি এনে অনল এবার বাবার দিকে তাকায়। পুরো কথা বলার আগেই থামিয়ে দিয়ে বলে, তুমি কিছু করবে না আব্বু। সিলেটে যাওয়ার বাস 10টা। আমার 9:20 এসে বসে আছে বাস স্টপে। সঙ্গে নীরব। নিহি আসতে 9:35 বাজে। সঙ্গে ওর পরিবারের সবাই আছে। আমান উঠে এসে ওদের সামনে দাঁড়ায়। নিহি ফিসফিস করে বলে, একটু দেরি হয়ে গেল, সমস্যা নেই বলে আমান নিজাম ইসলাম এবং সালেহা বেগমকে সালাম দেয়। বাকিদের সাথে সাক্ষাৎকার বিনিময় করে। নিজাম ইসলাম বলে, দেখে শুনে নিয়ে যেও বাবা, সাবধানে যাবে। আপনি চিন্তা করবেন না আব্বু, পৌঁছে ফোন দিব বলল নীলম। নিহি ভুরু কুচকে তাকিয়ে আছে। কারো কথা কোনো মাথা বুঝতে পারছে না, শুধু সকলের কথা শুনছে। নিহি দিকে তাকিয়ে আমান বলে, গাড়িতে ওঠো। গাড়িতে উঠবো মানে? আমরা তো বাসে যাব না, গাড়িতে। মানে সিলেটে যাব না? নীলম নিহিকে কাছে টেনে নিয়ে বলে, আরে পাগলি, সিলেটেই যাবি, আমান দিয়ে আসবে। তোমরা যাবে না? না, আমরা পরে যাব। নিহি এখনও কিছু বুঝতে পারছে না, বোকার মতো তাকিয়ে আছে। আমান ফিসফিস করে বলে, পরে সব বুঝিয়ে বলবো, চলো এখন। সবাই থেকে বিদায় নিয়ে গাড়িতে বসল নিহি। পিছনের সিটে তরু আর নীরব, সামনে আমান এবং নিহি। সবাইকে হাত নাড়িয়ে টাটা দেয় নিহি। গাড়ি চলা শুরু করে। মনের ভেতর জমে থাকা প্রশ্নগুলো গড়গড় করে বের করতে যাবে তার আগে আমান বলে, কাজটা একদম ভালো করনি নিহু। কালই আমার জানানো উচিত ছিল। মানে বুঝলাম না। ভরকে গিয়ে বলল নিহি, কালকের মেসেজটার কথা বলছি। আপনি কি করে জানলেন? তোমার কণ্ঠ শুনেই সন্দেহ হয়েছিল কিছু একটা লুকিয়েছ তুমি। তখন ফোন না দিয়ে রাতে আমি তরুকে ফোন করি। তরু থেকে সব শুনি। উপমাকে ফোন করি, ওর থেকে ডিটেলস সব পাই। এত কিছু হয়ে গেল আর আমি জানলাম না। এতে তোমার কিছু হয়নি, কিন্তু তুমি কি করে পারলে? কথাটা জানার পর থেকে সারা রাত আমার ঘুম হয়নি, এজন্য বলিনি। আর কখনো এমন করবে না। আর ওই মেসেজটা দেখি। নিহি ব্যাগ থেকে ফোন বের করে মেসেজটা দেখায়। আমার ফোনটা নীরবের কাছে দিয়ে বলে, নাম্বারটা ওদেরকে পাঠিয়ে দাও, সব সময় নজর রাখতে বলবে, যাকে নাম্বারটা খুলেই টেক্সট করতে পারে। জি স্যার। আমার ড্রাইভ করতে করতে নিহিকে জিজ্ঞেস করে, পরীক্ষার রুটিন পেয়েছ? হ্যাঁ। উল্টাপাল্টা কোনো চিন্তা করবে না। মোট কথা কোনো চিন্তাভাবনা করা যাবে না, শুধু মন দিয়ে পড়বে আর ঠান্ডা মাথা পরীক্ষা দেবে। আমি আছি সব সময়। মানে আপনি থাকবেন সিলেটে? হ্যাঁ, পরীক্ষা শেষ হলে তোমায় নিয়ে ফিরব। আর আপনার অফিস? আমার জীবনে সবচেয়ে ইম্পর্ট্যান্ট আগে তুমি। তোমাকে আমি বিপদে রেখে শান্তিতে দূরে থাকতে পারবো না। ঢাকায় এসে তুমি আমার কাছে, আমার বাসায় থাকবে। তোমার বাবার কোনো বারণ আমি শুনবো না। আমিও দেখব কী করে কেউ তোমার ক্ষতি করতে পারে, আর তাকে পেলে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমি। মুহূর্তে আমার রেগে গেছে। নিহি মুগ্ধ হয়ে রাগ দেখে। হতেই হয় তাতে মুগ্ধ। অস্পষ্টভাবে বলে ফেলে, এত ভালো কেন বাসেন? বাড়িতে ফিরে কোনো রকম ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছে নিহি। সঙ্গে তরু ঘুম দিয়েছে। আমান আর নীরব বাহিরে আছে। নিহির পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তরুদের বাসাতেই থাকবে। নীরবকে ঢাকা থেকে সিলেটে নিয়ে এসেছে মূলত এই কারণে, কারণ নীরব ব্যতীত আমান তো এই বাড়িতে আসতে পারবে না। থাকা তো অনেক দূরের কথা। নীরব লিমনকে জানিয়েছে কিছু দরকারি কাজে যেন বেশ কয়েকদিনে সিলেটে থাকতে হবে। খালার বাড়ি থেকে যাতায়াত রাস্তা বেশ দূর হয়ে যায়, তাই ওর বাসাতেই থাকবে।
লিমন কোনো বাধা দেয়নি। পুরো এক রাতে মাঝে সব কিছু ম্যানেজ করে ফেলেছে আমান। তরু এবং উপমা থেকে সব কথা জানার পরপরই সে ফোন করেছিল নিজাম ইসলামকে। বুদ্ধি খাটিয়ে কনভিন্স করছে তাকে। এরপর ফোন করেছিল নীরবকে, জানিয়েছে তাকে সিলেটে যাওয়ার কথা। নীরব আপত্তি করেনি, করারও কোনো কথা নয়, বরং খুশি হয়েছে, জান্নাতকে দেখতে পাওয়া খুশি। সেই রাতে নীরব লিমনকে ফোন করে যাওয়ার কথা জানিয়েছে। ওরা সিলেটে আসলো, যে মামা বাড়িতে থাকবে এটা জানতো না নিহি। বাড়ির সামনে এসে বিস্মিত হয়েছে যখন দেখেছে আমান আর নীরব ভিতরে আসছে। মামি অবশ্য পরে তরু আর নিহিকে জিজ্ঞেস করেছিল যে ওদের সাথে কেন পাঠিয়েছে। নিহি বুদ্ধি খাটিয়ে বলে দিয়েছে আমান লিমনের অনেক পুরানো আর ভালো বন্ধু। বাবা কিছুটা অসুস্থ এবং লিমন অফিসের কাজে ব্যস্ত, তাই তাদের সাথে পাঠিয়ে দিয়েছে। মামি আর কথা বাড়ায়নি, কারণ এর আগেও যখন ওরা এসেছিল তখন বুঝেছিল ছেলে দুটো ভদ্র। তাছাড়া লিমনের ফ্রেন্ড, অন্য কিছু ভাবার প্রশ্নই আসে না। সুরেলা মিষ্টি কণ্ঠে গানের শব্দ ভেসে আসছে কানে, কিন্তু ঘুমানোর ফলে এই সুরেলা শব্দটা ভীষণ বিটঘুটে লাগছে নিহির। বোঝার চেষ্টা করছে শব্দটা কিসের। পরক্ষণে আদো আদো চোখ খুলে পাশে তাকিয়ে দেখে তরু ঘুমাচ্ছে এবং মাথার কাছে বালিশের পাশে তরুর ফোন বাজছে। কেমন ঘুম রে বাবা? নিহি তরুকে আস্তে আস্তে ধাক্কা দিয়ে বলে, তরু, এই তরু, তোর ফোন বাজছে। ঘুমে ঢুলতে ঢুলতে ফোন রিসিভ করে তরু। শিশির ফোন করেছে। নিহি আবারও ঘুমিয়ে পড়ে, কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখে, কিন্তু আগের ঘুমটা আর আসছে না। এই হচ্ছে একটা সমস্যা, একবার ঘুম ভাঙলে আর কিছুতে ঘুম আসে না। আলসেমি নিয়ে কিছুক্ষণ শুয়ে থেকে উঠে পড়ে। ফ্রেশ হয়ে এসে ডাইনিং রুমে যায়। টেবিলে কোনো খাবার নেই, সব খাবার ফ্রিজে রাখা। এখন গরম করতে ইচ্ছে করছে না। মামির ঘরে উকি দিয়ে দেখে কেউ নেই। লিমনের ঘরে ফাঁকা, কোথায় গেছে সবাই কে জানে। ফ্রিজ খুলে একটা আপেল নিয়ে খেতে খেতে ঘরে চলে যায়। তরু তখনও ফোনে কথা বলছে। আমানকে ফোন দিতে যাবে, তখন মনে পড়ল ওর কাছে তো ফোন নেই, কী করবে। আর ভেবে না পেয়েই বই নিয়ে বসলো। কিছুক্ষণ পরে মামি শুকনো কাপড় নিয়ে বাসায় আসে, তার মানে ছাদে গিয়েছিল। কাপড়গুলো রেখে ওদের ঘরে এসে জিজ্ঞেস করে, নাস্তা করছিস? তরু বারান্দায় চলে গেছে। নিহি বলে, না মামি। নাস্তা কি খাবি বল, বানিয়ে দিচ্ছি। একটা কিছু বানালেই হবে। আচ্ছা। মামি রান্নাঘরে চলে যায়। প্রায় 10 মিনিট পর আমান আর নীরব বাড়িতে আসে। সোজা ওদের ঘরের সামনে এসে ফোনটা টেবিলে উপর রেখে অন্য ঘরে চলে যায়। হতভম্ব হয়ে যায় নিহি। যদি মামি দেখে ফেলতো। ফোন হাতে নিতে যাবে তখন একটা মেসেজ আসে, এক্ষুনি ছাদে আসো। আমানের নাম্বার থেকে মেসেজটা এসেছে, কিন্তু ও নাম্বার তো ফোনে সেভ করা ছিল। কোনো রকম লুকিয়ে ছাদে চলে যায় সে। যাওয়ার আগে তরুকে বলে যায়, মামি খুঁজলে বলিস ওয়াশরুমে আছি। সময়টা প্রায় সন্ধ্যা, সূর্য ডোবার মুহূর্ত। পুরো আকাশ হলদে হয়ে আছে। সূর্যকে এখন ডিমের কুসুমের মতো লাগছে। মৃদু মৃদু বাতাসে ছাদে লাগানো গাছে পাতাগুলো এদিক সেদিক দুলছে। গাছের চিকন ডালগুলো নুয়ে নুয়ে যাচ্ছে। দমকা হাওয়া আসলে মনে হয় গাছের ডালপালা পাতাগুলো মনের খুশিতে নাচছে। ছাদের কানিজ ঘেঁষে হাঁটছে আমান। সূর্য মুখোমুখি থাকা এক পাশ থেকে ছায়ার মতো অন্ধকার দেখাচ্ছে তাকে। মুখ স্পষ্ট নয়। নিহি ছাদে গিয়ে গুটি গুটি পায়ে আমানের কাছে যায়। কাছাকাছি যাওয়ার পর মুখটা স্পষ্ট হয়। ঘামে লেপ্টে আছে কিছু চুল কপালে, আর কিছু চুল বাতাসে নড়ে কপালে আছড়ে পড়ছে। নিহিকে দেখে সে ভুবনময়ী হাসিটা দেয়। বুকের ভেতর ঠান্ডা হয়ে যায় নিহির। সে বলে, আপনি তো ঘেমে গেছেন। আমার বউটা একদম আনরোমান্টিক। এ কথা বললেন কেন? বলবো না কেন? সে কি পারতো না এখন তার ওড়না দিয়ে আমার কপালে ঘামটা মুছে দিতে? ভালোবাসা মিশ্রিত অভিযোগ শুনে নিহি লজ্জিত হয়। সত্যি বলতে তারও ইচ্ছে করছিল ওড়না দিয়ে পরম যত্নে আমাদের কপাল মুক্ত মতো চকচক করা ঘামগুলো মুছে দিতে, কিন্তু লজ্জা আর সংকোচনে গুমট বেঁধে গেছে সে। তবে সেই লজ্জার চেয়ে আমানের অভিযোগের লজ্জা মাত্রা অনেক বেশি। অপরাধীর মতো মাথা নত করে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয় নিহি। আমারও দুগালে ধরে নিজের দিকে মুখ এনে বলে, আমাকে দেখতে এতই বাজে লাগছে যে আমার বউ আমার দিকে তাকাচ্ছে না। আমার হাত সরিয়ে দিল নিহি। ওড়না এক কোণ দিয়ে কপালে ঘাম মুছে দিতে দিতে বলল, এতটা আকর্ষণীয় লাগছে যে আপনার নিহু ইচ্ছে করছে আপনার খেয়ে ফেলতে। ঘাম মুছিয়ে ওড়না নামাতেই আমার নিহি গালে
চুমু খেয়ে বসে। নিহি গালে হাত দিয়ে আশেপাশে তাকায়, অস্পষ্ট স্বরে বলে, আপনিও না? আমি তোমার? জি জানি। আপনি আমার? কোথায় গিয়েছিলেন? বাইরে। তোমার ফোন? কিন্তু এখন নতুন সিম। নতুন সিম কেন? চেঞ্জ করে দিয়েছি। আগের সিম ভেঙে ফেলেছি। খুব কাছের কেউ ছাড়া কেউ এই নাম্বারটা আর কেউ জানে না। আচ্ছা, আর সব চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়তে বসো। আচ্ছা, একটা নাটক করবে? মানে কি নাটক? যখন বাড়িতে পড়তে বসতে তখন বুঝো আর না বুঝো একটা টপিক নিয়ে মামিকে বলবে তুমি এই পড়া বোঝো না, তরুকে শিখিয়ে দেবে, সে যেন সায় দেয়। তারপর আমি তখন বলবো আমি তোমায় বুঝিয়ে দেব, ভয় নেই। আমিও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তোমাকে পড়াতে পারবো। আপনার ভিতরে তো দেখি অনেক প্যাস। এই ভালোবাসাকে তুমি প্যাস বললে? আমার ভালোবাসা তুমি বুঝলে না নিহু, বুঝলে না। ঢং, আপনি জিলাপি। তাহলে খেয়ে ফেলি? আমানের বাহুতে কিল দিয়ে নিহি বলে, ধুর যা, আপনার কাছে আমি পড়তে পারবো না। কেন? লজ্জা লাগবে। লজ্জা লাগবে নাকি টাকা দেওয়ার ভয়? বলবে না। ভয় নেই, আমি টাকা নেব না। বইয়ের সঙ্গে শালিকাকে ফ্রি পড়াবো। আমি আবার উদার মনের মানুষ তো। ইস, আসছে আমার উদার মনের মানুষটা। বিশ্বাস হয় না, সমস্যা নেই, বিশ্বাস করে নেব। তুমি শুধু সুন্দর করে এই নাটকটা করবে। আপনি কি সত্যি বলছেন? মানে সিরিয়াস? একদম সিরিয়াস। ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? পড়া না পারলে কিন্তু বকবেন না। আচ্ছা, বকবো না। সত্যি? হ্যাঁ। 3 সত্যি? সত্যি বললাম তো। না, 3 সত্যি বলতে হবে। আচ্ছা, 3 সত্যি। নিহি খুশিতে তখন আনমনে আমানকে জড়িয়ে ধরে। আমানও আনমনে হাসে, সেও জড়িয়ে ধরে। আমান বলে, জাদু দেখবে নিহু? কিসের জাদু? দেখবে নাকি বলো? হ্যাঁ দেখব। তাহলে চোখ বন্ধ করো। কেন? জাদু দেখতে হলে চোখ বন্ধ করতে হয়। আচ্ছা করলাম। সূর্য ডুবে গিয়েছে, চারদিকে অন্ধকার চাদরে ঢেকে গেছে। দমকা বাতাসে নিয়ে ওড়না উঠছে। তার গালে হাত রাখা আমান ঠোঁট এগিয়ে দিয়ে যায় নিহির ঠোঁটের দিকে। তখন তরু ছাদে আসে। আমার নিহিকে সরিয়ে দিয়ে নিজে দূরে সরে যায়। অপ্রস্তুত হয়ে পড়ে সে। তরু আমতামতা করতে থাকে। এদিক ওদিক তাকিয়ে বলে, মা? খেতে ডাকে। হ্যাঁ আসছি। আমান বিড়বিড় করে বলে, শালিকা না, আসার আর সময় পেল না। আমার জাদু? বিড়বিড় করে বলল নিহি। কানে যায় কথাগুলো। মুখ টিপে হাসে সে। আমার মুখের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, রাত 11টা ছাদে আসবেন, তখন জাদু দেখাবো। আর হ্যাঁ, চুমু খাওয়ার জন্য এত ছলনা দরকার নেই। মুখ টিপে হাসতে হাসতে নিহি তরুর সঙ্গে চলে যায়। আমার মাথার পিছনে চুলের মাঝে হাত ডুবিয়ে লজ্জা মিশ্রিত হাসে। নিহি চলে যাওয়ার পর আমার সাইবার গ্রামের সদস্যের কাছে ফোন করে, যাকে ওই নাম্বারটা ট্র্যাক করতে দেওয়া হয়েছে। 3 বারের মাথায় ফোন রিসিভ করে সালাম দিয়ে বলে, দুঃখিত ভাই, একটু ব্যস্ত ছিলাম। সমস্যা নেই। নাম্বারটি কি ট্র্যাক করা হয়েছে? না ভাই, নাম্বারটি আর খোলা হয়নি। আচ্ছা, আপনারা চেষ্টা করতে থাকুন। কোনো আপডেট পেলে আমায় জানাবেন। জি অবশ্যই। আপনার কাছে কোনো মেসেজ বা কল আসলে আমায় জানাবেন। ঠিক আছে। ফোন কেটে দিয়ে এবার নীরবকে ছাদে আসতে বলো। নীরব ছাদে এলে নিয়ে পুরানো সিমটা নিয়ে সিমটা অন্য কোনো ফোনে অন করা। আমান কোনো মেসেজ আসেনি। নীরব জিজ্ঞেস করে, সিমটি কি এখন আপনি ব্যবহার করবেন স্যার? ব্যবহার করব বলে শুরু আপডেটের জন্য, অর্থাৎ হুমকি বার্তাগুলো তো এই নাম্বারই আসবে। মেসেজগুলো দেখলে নিশ্চয় কিছু না কিছু ক্লু পাওয়া যাবে। আপনার কি মনে হয় আবার মেসেজ আসবে? অবশ্যই। যে মেসেজটি করেছে সে নিশ্চয় খবর নেবে। খবর নিয়ে যাবে আমার সঙ্গেই। তখন আবার নিহিকে থ্রেট করবে। আমি চাই না নিহি ঘাবড়ে যাক, কোনো রকম চিন্তার মধ্যে পড়ুক। তাই ওকে বলছি, সিমটা আমি ভেঙে ফেলেছি। আপনিও সাবধানে থাকবেন স্যার। আমার নিজেকে নিয়ে কোনো ভয় নেই নীরব। নিহুকে নিয়ে আমার যত ভয়। আপনি থাকতে ম্যামের কিছু হবে না স্যার। স্মিথ হেসে বলো নীরব। রাতের খাবার খেয়ে তরু আর নিহি পড়তে বসেছে। হায়ারমাত বই সামনে, গায়ের খুলে রেখেছে এক পাশে। কাঙ্ক্ষিত প্রশ্নটি উত্তর তন্ন তন্ন করে খুঁজেও গাইডে পায়নি। তরু নিজেও পারে না। হাতে ওপর মাথা ভর দিয়ে কলম কামড়াতে কামড়াতে অঙ্কটা নিয়ে ভাবছে নিহি। তখনই আমানের বলা কথাটা মাথায় আসে, নাটক যখন করতেই হবে তখন সত্যিকার প্রবলেম নিয়েই করুক। মামি মামা ঘুমিয়ে পড়েছে। আমান, লিমন আর নীরব 3 জন একসঙ্গে ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। নিহি তখন ওদের সামনে
দাঁড়িয়ে লিমনকে ডেকে বলে, ভাইয়া এই অঙ্কটা বুঝিয়ে দে। তিনজনে পিছনে তাকায়। লিমন জিজ্ঞেস করে, কোন অঙ্ক? হায়ার ম্যাথ। আমি কমার্সের স্টুডেন্ট, তুই জানিস না আমি হায়ার ম্যাথ কীভাবে সলভ করে দেব? কালকে প্রাইভেটে গিয়ে শিখে নিস। নীরব তখন বলে, কি আশ্চর্য, স্যারের আশায় বসে থাকতে হবে ওনার? আমার বস তো সায়েন্সের স্টুডেন্ট ছিল। তারপরে আমার দিকে তাকিয়ে সহাস্যে বলে, আপনার কোনো সমস্যা না থাকলে যদি ওনাকে অঙ্কটা একটু বুঝিয়ে দিতেন স্যার। ওনার যদি আমার কাছে পড়তে আনিজি না লাগে তাহলে আমার কোনো সমস্যা নেই, বলল আমান। উত্তরে লিমন বলে, আনিজি লাগবে কেন? পড়া পারে না এটা যখন লজ্জা লাগেনি তখন আপনার কাছে পড়তেও আনিজি লাগবে না। তাও যদি তিরিং বিরিং করে তাহলে 2-4টা ঘা লাগিয়ে দিয়েন। আমি পারমিশন দিয়ে দিলাম। নিহি দাঁত মুখ খেচে লিমনের দিকে তাকিয়ে আছে, মনে মনে ওর 14 গোষ্ঠী উদ্ধার করছে। এদিকে আমান আর নীরব মুখ টিপে হাসছে। নিহি ফোঁস করে উঠে বলে, আমার কোনো সমস্যা নেই। তারপর গটগট করতে করতে ঘরে চলে যায়। আমান আসলো মিনিট 5 পর। চেয়ারে বসে আছে নিহি। আমানকে দেখে তরু পাশের চেয়ারটা ছেড়ে বিছানায় গিয়ে বসলো বই নিয়ে। আমান কাশি দিল। এহেম এহেম, এত দৃষ্টি আকর্ষণ করতে হবে না, বসেন, উত্তর দিল নিহি। আমান পাশের চেয়ারে বসে বলল, অঙ্কটা কি সত্যি পারো না নাকি নাটক করলে? সত্যি পারি না, ইংরেজি আর অঙ্কে আমি খুব কাঁচা। বিয়ের পর 2টো সাবজেক্ট বাচ্চা কাচ্চাদের আপনাকে পড়াতে হবে। আমানের বিষম উঠে যায়। কিসের আর তার আনিজি লাগবে? উল্টো আমানকে নাকানি চুকানি খাওয়াচ্ছে। নিজেকে সামলে নিয়ে আমান বলে, দেখি অঙ্কটা। অঙ্কটা দেখিয়ে দিল নিহি। পুরো অঙ্কটা সলভ করে নিহিকে বুঝিয়ে দিল। একেবারে বুঝেনি, 10 বারের অধিকার বোঝানো হয়েছে। এখন এই অঙ্কটা এতবার কি নিহি আসলে বোঝানো, নাকি আমানকে আর একটু নাকানি চুকানি খাওয়ার জন্য ইচ্ছে করে না বোঝার অভিনয় করছে তা ঠিক বোঝা যাচ্ছে না। কিন্তু মজার বিষয় হচ্ছে তাতে আমান একটু বিরক্ত হয়নি, রাগও হয়নি, নিহিকে একটা ধমকও পর্যন্ত দেয়নি। ধৈর্য নিয়ে নিহিকে বুঝিয়েছে। পড়ার পাঠ শেষ হলে আমান ঘরে চলে যায়। তখন ঘড়িতে 11:15 বাজে। লিমন আর নীরব শুয়ে পড়েছে। আমান ছাদে চলে গেল। নিহি গেল 11টা বাজার প্রায় 5 মিনিট পর। গুনগুন করে গান গাইতে গাইতে ছাদের দরজার সামনে গিয়ে থমকে দাঁড়ায় নিহি। বাতাসে বাতাসে ভেসে আসছে আমানের গায়ের ঘেরান। এটা গায়ের ঘেরান নাকি পারফিউম কে জানে। যাই হোক, দুটো সংমিশ্রণ তো বটে। শব্দহীন পায়ের পিছন থেকে গিয়ে ভাও বলে শব্দ করে নিহি। আমান ভয়ে আঁতকে উঠে। কিলকিল করে হাসে নিহি। ওর হাসি দেখে আমানও হেসে ফেলে। হাসতে হাসতে নিহি বলে, কি ভীতু? ভীতু কি হলো? এভাবে হুট করে আসলে যে কেউ ভয় পাবে। হয়েছে জানি। আর কি জানো? অনেক কিছু। আচ্ছা, আজকে আকাশে চাঁদ নেই কেন? আকাশের চাঁদ মাটিতে চেতাই। মানে তুমি। প্রতিদিন 2টো চাঁদ থাকে, একটা আকাশে আর একটা জমিনে। আকাশের চাঁদ তো চেনই, আর জমিনের চাঁদ তুমি। আজকে আকাশে চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে আছে, আর জমিনের চাঁদ আমার সামনে। প্রত্যেক প্রিয় মানুষটার কাছে তার প্রিয়তমা চাঁদের সমতুল্য, তাই সেও তার প্রিয়তমাকে চাঁদ হিসাবে দেখে। যেমন আমার চাঁদ তুমি। আমি এতদিন ভাবলাম আপনি চাইলে গায়ক হতে পারতেন, কিন্তু এখন মনে হচ্ছে আপনি শুধু গায়ক নয়, বরং একেধারে গায়ক, কবি, গল্পকার হতে পারতেন। এত কিছু তো হওয়ার প্রয়োজন নেই আমার। আমি গান গাইলে সেটা আমার বউ নিহুর জন্য গাইব। আমি কবিতা লিখলে আমার নিহুর জন্য লিখব। আমি গল্প লিখলে সেটা আমার নিহু পাখির জন্য লিখব। মুগ্ধ হলো শুধু আমার নিহু পাখি হোক, অন্য কাউকে আকর্ষিত বা মুগ্ধ করার ইচ্ছে আমার নেই। কথা বলার ভাষা হারিয়ে ফেলে নিহি। এত ভালোবাসা মিশ্রিত কথা শোনার পর ঠিক কি উত্তর কথাটি প্রাপ্য যোগ্য হবে সেটা নিহি জানে না। মাঝে মাঝে নিজেকে নিজের হিংসা লাগে। এত ভালোবাসে বলে বোধ হয় এত বাধা বিপত্তি আসে, এবং সব বিপদে নিহি সামনে ঢাল হয়ে দাঁড়ায় আমান। তার কাছে গিয়ে পাশাপাশি দাঁড়ায় নিহি। এক হাত পেঁচিয়ে ধরে কাঁধে মাথা রাখে। আমান নিজের হাতে আঙ্গুল ফাঁকি নিহির হাতে আঙ্গুল পুরো নেয়। নিহি বলে, আপনি আমায় এত ভালোবাসেন কেন? এত ভালোবাসবেন না, নজর পড়বে আমাদের। ভালোবাসা, আমি আপনাকে হারাতে চাই না। আল্লাহর কাছে তো নিহু, তিনি সব নজর কাটিয়ে দেবে, এটা আমার বিশ্বাস। আর আমি তোমায় হারাতে দেব না।